প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব ক্লাস 8 এর প্রশ্নমালা 4, যেটা বলা হচ্ছে যে ত্রৈরাশিক। তো ত্রৈরাশিক অঙ্কগুলো আমরা মোটামুটি চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রৈরাশি, মানে তিনটে রাশি দিয়ে আমরা অঙ্কের সমাধান করব। তো এটা হচ্ছে ক্লাস 8 এর প্রশ্নমালা 4। 1 নম্বর অঙ্কটা বলা আছে যে 7টি চারা গাছের দাম 42 টাকা হলে 6টি চারা গাছের দাম কত? এটা মোটামুটি যারা আমরা ঐকিক নিয়ম করেছি তারা এটা খুব ভালো করেই বুঝতে পারবে। তো ঐকিক নিয়মে এইটা তো অবশ্যই ঐকিক নিয়মেই হবে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে ঐকিক নিয়মের সাথে আরো বেশ কিছু জিনিস আমাকে এখানে খেয়াল রাখতে হবে, যেটা যখন যেমন আসবে তখন আমি সেরকম বলে দেবো। এখন আমরা দেখছি, লিখে নিই যেটা দেয়া আছে যে 7টি চারা গাছের দাম 7টি চারা গাছের দাম 42 টাকা। তাহলে ঐকিক নিয়ম অনুসারে একটি চারা গাছের দাম হবে কত? 42/7 টাকা, তাই তো? এবং 13টি চারা গাছের দাম হবে যে একটি চারা গাছের যা দাম তার সঙ্গে 13 গুণ। এবার আমরা যদি এই অঙ্কটা সমাধান করি তাহলে হবে 7 একে 7, 6 7 42, তাহলে 6 ইন্টু 13, 6 13 78। তাহলে অতএব আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 13টি চারা গাছের দাম 78 টাকা। ঠিক আছে, পরের অঙ্ক দেখি। এটা তো খুব সহজেই হয়ে গেছে। পরের অঙ্ক হচ্ছে যে কোনো কাজ কোনো কাজ 12 জন লোক 30 দিনে করতে পারে, তা 20 দিনে করতে হলে আর কতজন লোক লাগবে? আমাকে দেখতে হবে, এখানে আমি লিখে দেবো যে একদিকে হবে লোক আর একদিকে হবে সময় অর্থাৎ দিন, অর্থাৎ কত দিন লাগছে বা কত সময় লাগছে। তো যখন 12 জন লোক, তখন সময় লাগছে 30 দিন, তাহলে 20 দিনে শেষ করতে গেলে আরো কত অতিরিক্ত লোক লাগবে? এখানে, আচ্ছা এখানে র হবে আর, আরো। আচ্ছা, এইখানে বলেছে কোনো কাজ 12 জন লোক 30 দিনে করতে পারে। একটা কাজ 12 জন লোক 30 দিনে করতে পারে, এবার সেটাকে 20 দিনে করার জন্য বলছে আর কতজন অতিরিক্ত লাগবে। অতিরিক্ত তার মানে আমি এই প্রশ্ন থেকে বুঝতে পারছি যে 12 জন তো অবশ্যই লাগবে, এই 12 জনের সঙ্গে আরো কিছু লোক যোগ করতে হবে। এখন যদি বলতো শুধুমাত্র 20 দিনে কতজন লাগবে, তাহলে কিন্তু আমরা এই পুরো উত্তরটা দিতাম। যাই হোক, ওটা আমি আসছি, এসে ওটা যখন উত্তরটা আসবে বার করার পরে আমি বলবো যে কোথায় এখানে টুইস্টটা করেছে। এইবার যখন এই 12 জন লোক যখন এই 30 দিনের কাজটা করছে, তার মানে কি কাজটা কি হবে? সমান থাকবে। অর্থাৎ 12 জন লোক 30 দিনে করছে কত? 360 কাজ। ওকে, কোনো একটা একক আছে বা ধরা যাক 360 মানে কাজ করছে। এইবার এই এই কাজটায় 20 20 20 দিনে শেষ করতে হবে। আমি বোঝাতে পারলাম কি? এইখানে দেখতে হবে যে
আমার এই যে লোক সংখ্যা আর সময় কিন্তু ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ একদিকে আছে লোক আর একদিকে আছে দিন বা সময়। আমার লোক যত বাড়াবো তাহলে কাজ নির্দিষ্ট, তাহলে আমার কি হবে দিন কমবে। আবার লোক যদি কমায় তাতে কি হবে দিন বাড়বে, তাই না? কম লোক হলে তাহলে একটা নির্দিষ্ট কাজ করতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক। তাই ব্যস্তানুপাতিক হলে আমরা যখন ঐকিক নিয়মে করব তখন এইভাবে আমরা লিখবো যে 12 জন লোক 30 দিনে একটি কাজ করে, বা এটাকে আমি ইয়ে করে করছি। 30 দিনে একটি কাজ করে। ঠিক আছে, তাহলে একজন লোক বা আমি, যেহেতু 20 এখানে আছে আমি তাহলে ওই জন্য 20টাকে আগে লিখি। এক সেকেন্ড। যে 30 দিনে একটি কাজ 12 জন লোক সম্পন্ন করে। তাহলে একদিনে কতটা হবে? যেহেতু ব্যস্তানুপাতিক সেই জন্য এটা গুণ হয়ে যাবে। আর 20 দিনে কত জন লোক লাগবে? 20 দিনে লাগবে 12 × 30/20। শূন্য শূন্য কেটে গেল, 2 × 2 = 6 × 2 = 12। তাহলে হয়ে গেল 3 × 6 = 18 জন লোক। এটা যদি কেউ না বুঝতে পারে তাহলে কিন্তু একদম ডাইরেক্ট এটা করে দেবে যে মোট কাজ আমার হচ্ছে সম্পূর্ণ কতজন, 12 জন লোক যদি 30 দিন কাজ করে তাহলে সেই কাজের পরিমাণ হচ্ছে 360। এই 360 পরিমাণ কাজ 20 দিনে শেষ করতে গেলে কতজন লোক লাগবে? যে টোটাল কাজ বাই দিনের সংখ্যা, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 2 × 2 = 18, 2 × 2 = 36, তাহলে এখানে হয়ে গেল 18। এইবার উত্তর তাহলে তো আমাদের 18 বেরিয়ে গেল। তাহলে উত্তর কি আদৌ আমাদের 18? না, উত্তর 18 না। আমাদেরকে উত্তরটা কি সেটা জানার জন্য আমাকে জানতে হবে যে প্রশ্নটা কি বলেছিল, যে আর কতজন অতিরিক্ত লাগবে। অর্থাৎ 12 জন অলরেডি আছে, তো আমাদের লাগবে 18 জন। ওকে, তো 12 জন অলরেডি আছে, তাহলে আর কতজন এক্সট্রা লাগবে? 6 জন। তাহলে আমরা লিখে দেবো অতএব 6 জন অতিরিক্ত লোক লাগবে। যদি বলতো 20 দিনে শেষ করতে কতজন লোক লাগবে তাহলে আমাদের 18 উত্তর হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু বলেছে কতজন অতিরিক্ত লাগবে তাই 6 জন অতিরিক্ত লোক লাগবে। বেশ, পরের অঙ্ক। যখন 1 কিলোগ্রাম গমের মূল্য 60 পয়সা তখন 5 পয়সা মূল্যের বিস্কুটের ওজন 10 গ্রাম। 1 কিলোগ্রাম গমের মূল্য যখন 75 পয়সা হচ্ছে তখন 5 পয়সা মূল্যের বিস্কুটের ওজন কত হবে? আচ্ছা, দেখা যাক। এই যে 60 পয়সা দামে, 60 পয়সা দামে কতটা পাচ্ছে উম গম? 60 পয়সা দামে গম পাচ্ছে, বা গমের পরিমাণ হচ্ছে 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। এটা আমি অন্য ক্লাসে করিয়েছি যে কিভাবে কেজি থেকে গ্রামে রূপান্তরিত করা
যায়। আচ্ছা। তাহলে ৬০ পয়সায় যদি ১,০০০ গ্রাম গম পাওয়া যায়, তাহলে ১ পয়সায় কত পাওয়া যাবে? যে ১ পয়সায় পাওয়া যাবে ১,০০০ ভাজিতক ৬০, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমার ০, ০ কেটে গেল। ৩ দুগুণে ৬ আর ৫০ দুগুণে ১০০, অর্থাৎ ৫০ এর ৩ গ্রাম। ৫০ এর ৩ গ্রাম মানে, তাহলে আমি এটাকে দশমিকে আনলে কি হবে? ৫০ এর ৩ মানে হচ্ছে ৩, ৩ একে ৩, ২, ২০, ৩ ৬ ১৮, ২ দশমিক ২০, ৩ ৬ ১৮, ৬ ৬। তাহলে হচ্ছে ১৬ দশমিক, যেহেতু ৬ ৬ ৬ হয়ে যাবে, আমরা এটাকে নেব ১৬.৬৭ গ্রাম। তাহলে ৬০ পয়সা দামে যদি ৬০ পয়সা দামে যদি ১,০০০ গ্রাম পাওয়া যায়, তো ৬০ পয়সার দামে যদি ১,০০০ গ্রাম পায়, তাহলে ১ পয়সা দামে পাচ্ছে ১৬.৬৭ গ্রাম। তাহলে ৫ পয়সায় কত পাবে? ৫ পয়সায় পাবে এই ১৬.৬৭ গ্রাম ইন্টু ৫। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে যাচ্ছে আমার ১৬.৬৭ ইন্টু ৫। এটা আমরা এখানে সলভ না করে একবারেও করতে পারতাম, এর আগে যেমন করেছিলাম। তো ৫ ৭ ৩৫ এর ৫, হাতে থাকে ৩, ৫ ৬ ৩০ আর ৩ এ ৩৩ এর ৩, হাতে থাকে ৩, ৫ ৬ ৩০ আর ৩ এ ৩৩ এর ৩, হাতে থাকে ৩, ৫ একে ৫ আর ৩ এ ৮, ৮৩.৩৫ গ্রাম পাচ্ছে ৫ পয়সায়। হলো? এইবার কিন্তু বাস্তবে কি হচ্ছে এখানে, যে ৫ পয়সায় বিস্কুটের ওজন ১০ গ্রাম। তাই তো? তার মানে আমার এইখানে ৬০ পয়সা দামে পাচ্ছে ১০ গ্রাম। তাহলে ৭৫ পয়সা দামে কত হবে? ৭৫ পয়সা দামে কত হবে? তাহলে যে এইটা আমি এক্সট্রা করে ফেলেছি। যাই হোক, পরে বলে দিচ্ছি কি হয়েছে। যে ৬০ পয়সা দামে বিস্কুট পাচ্ছে ১০ গ্রাম। তাহলে ১ পয়সা দামে পাচ্ছে এখানে যখন ১ কিলোগ্রাম গমের মূল্য ৬০ পয়সা, তখন ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন ১০ গ্রাম। ৫ আমার এখানে কনফার্ম থাকছে। ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন ১০ গ্রাম। দাঁড়াও, টিফিন করছি। কি বলছে? ৪ এর উত্তর নম্বর ৪।
হুম, কোথায় রে বাবা উত্তর? রত্নমালা ৪। আচ্ছা, ৮ গ্রাম। তাহলে ৬০ পয়সা দামে যদি আমি বিস্কুট পাচ্ছি ১০ গ্রাম, তাহলে ৭৫ পয়সা, হ্যাঁ। তাহলে ৭৫ পয়সার দামে আমি পেয়ে যাবো। এই যেহেতু ব্যস্তানুপাতিক, ওইজন্য এটাকে আমরা গুণ করে নেবো। তাহলে ৬০ ইনটু ১০ প্রথমে হবে ডিভাইডেড বাই ৭৫। যেটা এর আগে করেছিলাম। এবার বুঝতে পেরেছি। এই যে যেটা এর আগে করেছিলাম যে এইখানে আমরা সাধারণত কি করি ঐকিক নিয়মে ১২ র পরে ১২/৩০ করি। কিন্তু এখানে হবে গুণ। যেহেতু ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে। আর এটা সাধারণত কি হয় এখানে গিয়ে গুণ হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ব্যস্তানুপাতিক এটা গিয়ে ভাগ হয়ে যাবে। একই ক্ষেত্রে এটাও আমার সেম হবে। তাহলে ৫ দুগুণে ১০, ৫, ১৫ ৭৫, ১৫ একে ১৫, ৪ ১৫ ৬০। তাহলে হচ্ছে ৪ দুগুণে ৮ গ্রাম। তাহলে আমরা পাবো কত? ৮ গ্রাম। তো কি ছিল আমাদের প্রশ্ন? প্রশ্ন ছিল যে যখন ১ কিলোগ্রাম গমের মূল্য ৬০ পয়সা, তখন ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন ছিল ১০ গ্রাম। এইবার ১ কিলোগ্রাম গমের মূল্য যখন কত বেড়েছে? ১৫ বেড়েছে। ৬০ থেকে ৭৫ হয়েছে। তখন ওই বিস্কুটের ওজন কত হবে? ওকে? এইটা আমাদের একটু এক্সট্রা করা হয়ে গেছে। কারণ আমি ১ম ভেবেছিলাম মানে আমি এইটা ১ম এ বুঝতে পারিনি যে ৫ পয়সা দামের এইটা তো সেম থাকছে। ৫ পয়সা তো কমন, ওকে? কনস্ট্যান্ট থাকছে। তাই কি হবে আমরা যদি একদম ডাইরেক্ট এখান থেকেও শুরু করি যে ৫ পয়সা দামের বিস্কুটের ওজন হচ্ছে ১০ গ্রাম। তাহলে ৬০ পয়সা দামে ১ম এ পাচ্ছিল ১০ গ্রাম বিস্কুট। তাহলে এখন ৭৫ পয়সা দামে কত পাবে সেইটা আমাদের উত্তর বেরিয়ে গেল ৮ গ্রাম। ওকে? নেক্সট। যদি ৫ টি ষাঁড় অথবা ৭ টি ঘোড়া ৮৭ দিনে একটি মাঠের ঘাস খায়, তবে ২ টি ষাঁড় ও ৩ টি ঘোড়া কতদিনে ওই মাঠের ঘাস খাবে? আমার কি আছে এখানে? ষাঁড় আছে, ঘোড়া আছে, আর হচ্ছে একটা দিন দেওয়া আছে। তাহলে বলছে ৫ টি ষাঁড় বা ৭ টি ঘোড়া বা বা আছে। ৮৭ দিনে একটা মাঠের ঘাস খেয়ে নিচ্ছে। তাহলে বলছে ২ টি ষাঁড় প্লাস ৩ টি ঘোড়া কতদিনে ওই মাঠের ঘাস খাবে? এটা খুব ভালো একটা আমাকে পয়েন্টটা বুঝতে হবে। এখানে বলেছে হয় ৫ টা ষাঁড় খাবে বা ৭ টা ঘোড়া খাবে। দিয়ে শেষ করে দেবে ৮৭ দিনে। আবার এখানে বলছে ২ টি ষাঁড় ও ৩ টি ঘোড়া একত্রে তাহলে কতদিনে শেষ করতে পারবে? এতটাও যদি না বোঝা এইখানে এতটা পর্যন্ত যদি না বুঝতে পারা যায় কোনো অসুবিধা নাই। এবার আমি বলছি যে ৫ টি ষাঁড় সমান ৭ টি ঘোড়া, তাই না? কেন? যে হয় ৫ টি ষাঁড়ই ৫ টি ষাঁড় যতটা ঘাস খাবে ৭ টি ঘোড়া ঠিক ততটাই ঘাস খেয়ে নেবে। তাহলে একটি ষাঁড় কতটি ঘোড়ার সমতুল্য? ৭/৫ টি ঘোড়া, তাই তো? তাহলে এইবার এইখানে এই যে ২টো ষাঁড় প্লাস ৩ টে ঘোড়া যে আছে, তাহলে এইবার আমি এই একটি যে ষাঁড় আছে, তাহলে ষাঁড়ের জায়গায় যদি আমি ৭/৫ দিয়ে গুণ করে দিই, তাহলে এটাও হয়ে গেল ঘোড়া। তাহলে যেমনি এটা ঘোড়া হয়ে গেল এটাও ঘোড়া, তাহলে আমি দুটোকেই এবার যোগ করতে পারি। তাহলে হচ্ছে ১৪/৫ প্লাস ৩।
তাহলে 5 লসাগু 14 + 15 সমান হচ্ছে 29/5। বোঝাতে পারলাম? এইবার ঐকিক নিয়মটা কেমন আসবে? এক জায়গায় ষাঁড় থাকলো, আমি এইখানেই যেহেতু করেছি আমি এইখানেই করে নিচ্ছি আরেকবার। একদিকে ষাঁড় আছে, তাহলে ষাঁড় হচ্ছে যে ধরা যাক 7টি ঘোড়া 87 দিনে শেষ করছে। তাহলে এই যে 2 + 3 এই যে টোটাল, তাহলে এইখানে ঘোড়া কত হলো? 29/5টি ঘোড়া। তাহলে 29/5টি ঘোড়া কতদিনে এই ঘাসটা খেতে পারবে? সেটাই হয়ে যাবে আমার উত্তর। কেমন করে করবো এখানে? এখানে হবে যে 7টি ঘোড়া 87 দিনে মাঠের ঘাস শেষ করে। তাই তো? তাহলে একটি ঘোড়া শেষ করতে কতদিন লাগবে? 87/7। এইখানেও যেহেতু এর চেয়ে ব্যস্তানুপাতিক, যেহেতু ঘাসের সংখ্যা সেম, ঘাসের পরিমাণ সেম, যেহেতু ঘাসের পরিমাণ সেম, তাই হবে যে 87 × 7। ওকে? কেন? যদি যদি ঘোড়া বাড়ে, তাহলে একই পরিমাণ ঘাস, তাহলে কি হবে? খুব কম দিনে শেষ করে দেবে, কম দিন চলবে। আবার ঘোড়া যদি কমে, তাহলে কি হবে? দিন বেড়ে যাবে। তাহলে একই পরিমাণ ঘাস খেতে তাদের বেশি দিন সময় লাগবে। আর 29/5, 5টি ঘোড়া কতদিনে শেষ করবে? এটা হবে 87/7/29/5 সমান 87/7 ইন্টু এটা কি হবে? ঘুরে যাবে 5/29। এটাকে আমি 29 একে 29 3 দিয়ে কাটলাম। তাহলে আমার হয়ে গেল, আমার নিচে 7 কেন? এটা 7টা গুণ আছে এখানে। তাহলে আমার হয়ে গেল 105 3। যে তাহলে আমার 2টি ষাঁড় ও 3টি ঘোড়া কতদিন ওই মাঠের ঘাস খাবে? 105 দিন। আচ্ছা, এই নিয়ে আমার যেন মনে হচ্ছে যে, জানি না বুঝতে পারছো কি পারছো না, এই নিয়ে একটা আমি প্রশ্ন বলে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে সূত্র বলে দিচ্ছি। এটা আরো বুঝতে আমার সুবিধা হবে। যে আমার এখানে হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক সমান হচ্ছে ম্যান পাওয়ার ইন্টু ডে। বোঝা গেল? তাহলে এইবার এইখানে যদি আমি করি W1 M1 D1, আর একটা ক্ষেত্রে হচ্ছে অন্য কাজের ক্ষেত্রে W2 = M2 D2। ঠিক আছে? এইবার এইটাকে যদি আমি সমান করা হয়, তাহলে এবার কোনাকুনি গুণ করলে কি হবে? M1 D1 সমান M2 D2 W1। এটা আমাকে সবসময় মনে রাখতে হবে। এম হচ্ছে ম্যান পাওয়ার বা মানুষজন, ডি মানে হচ্ছে ডে বা সময় বা টাইম, আর ডব্লিউ হয়ে যাচ্ছে ওয়ার্ক। ওকে? এর আগের যে অঙ্কগুলো, এটা তোমাদের হোমওয়ার্ক, যে এর আগের যে অঙ্কগুলো এই ফর্মুলাতে ওটাকে ফেলে দাও, দিয়ে দেখো। এখন এই যে 7টি ঘোড়া আর ডে যেটা আছে সেটা আমরা করে নিই। তাহলে M1
D1 is equal to M2 D2। এখানে ম্যান মানে হচ্ছে ঘোড়া, তাহলে ঘোড়া হয়ে যাচ্ছে এখানে আমার প্রথম দিকে আছে 7টি, তাহলে M1 হচ্ছে আমার 7, D1 হচ্ছে 87 সমান M2 হচ্ছে কত 29/5, আর হচ্ছে এখানে আমার D2 মানে কতদিন চলবে সেটা বার করতে হবে, তাই তো? তাহলে or D2 যেহেতু বার করতে হবে, D2 টাকে বাঁদিকে নিয়ে আসি, D2 ইন্টু 29/5 সমান 7 ইন্টু 87, or D2 is equal to 7 ইন্টু 87 ইন্টু 5/29, তাহলে এখান থেকে 3, তাহলে হয়ে গেল আমার 105 দিন। তো যাদের মনে হবে যে ঐকিক নিয়মটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সে কিন্তু এইটাতে যেতে পারে, যে আমার ফর্মুলা হচ্ছে M1 D1 W2 is equal to M2 D2 W1। বুঝলে, এটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। নেক্সট একই ধরনের অঙ্ক এসেছে আবার, 5 নম্বর অঙ্ক। কি বলছে যে 8 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক, এইবারটায় আমরা M1 D1 দিয়ে করবো। 8 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে। আচ্ছা, 20 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা ইনকাম করবে বা উপার্জন করবে? 8 জন পুরুষ এবং 15 জন স্ত্রীলোক, আচ্ছা, 5 দিন হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে 8 জন থেকে 20 জন হয়ে যাচ্ছে, আচ্ছা, ও স্ত্রীলোক। হুম, হুম। এইখানে যদি বলি 8 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক 30 দিনে এত টাকা ইনকাম করছে। আচ্ছা, তো 8 জন পুরুষ 30 দিনে 1200 টাকা ইনকাম করছে উপার্জন। তার মানে 8 জন পুরুষ যদি 30 দিনে 1200 টাকা ইনকাম করে, তাহলে এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ডি, আমার এই টাকাটা হয়ে যাচ্ছে আমার এখানে ওয়ার্ক, এত টাকা ইনকাম করছে। এবার এই 8 জন পুরুষের জায়গায় আমি 15 জন স্ত্রীলোকও নিতে পারতাম। এইবার 30 দিন, আচ্ছা, এইবার আমরা জানি 8 জন পুরুষ সমান 8 জন মেন ইজিক্যাল টু 15 জন উমেন, তাই তো? তাহলে একজন মেন সমান 15/8 উমেন, হলো? তাহলে
এখানে হচ্ছে 20 জন মেন আর 24 জন স্ত্রীলোক, মানে 24 জন উইমেন। তাহলে 20 জায়গায় 20 ইন্টু 15/8 করে নিলেই সেটা হয়ে যাবে উমেন। তাহলে এখানে হয়ে গেল আমার 4 দুগুণে 8, 4 5 এ 20, 5 12, 5 15 75/2 প্লাস 24। তাহলে এটা যদি 24 হয়, এটা হয়ে যাচ্ছে আমার 2 75 প্লাস 24 দুগুণে 48। 5 13 3 হয়ে যাবে, 4 1 5 7 8 5 12, 123/2 ওমেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার 15 জন স্ত্রীলোক ইন্টু 30 দিন করে 1200 টাকা ইনকাম করছে। তাহলে এইখানে আমার হয়ে গেল যে 123/2 জন ইন্টু 5 দিন করে কত টাকা ইনকাম করবে। তাহলে এটা কি ব্যস্তানুপাতিক? তাহলে আমরা এরকম লিখতে পারি যে অত না লিখে নির্ণেয় টাকার পরিমাণ বা নির্ণেয় টাকা হয়ে যাচ্ছে 15 ইন্টু 30 ইন্টু 1200 বাই 123 ইন্টু 5, নিচে যে 2টা ছিল সেটা চলে যাবে ওপরে, তাই তো? 75 25 125। 130 30টা কি করে হচ্ছে? দাঁড়াও। হুম, একদম সরাসরি ফর্মুলা লাগিয়ে করি। আর হয় ফর্মুলা একদম পুরোপুরি লাগাবো, আর নাহলে একদম পুরো ঐকিক নিয়মই করছি। দেখ, 8 জন পুরুষ কতদিন কাজ করছে? 30 দিন। 30 দিন কাজ করে কত টাকা ইনকাম করছে, উপার্জন করছে? 1200 টাকা। তাহলে এবার এই যে 8 জন পুরুষ যে 30 দিন কাজ করছে, তাহলে টোটাল কত এদের পাওয়ারটা হচ্ছে 8 ইন্টু 30। তাহলে এই যে 240 দিনের যে পরিশ্রম, বা এটা আমি পুরুষ দিনই লিখছি, বা এটা পরিশ্রম করে, বা এটা পরিশ্রমও বলতে পারি, যে 240 পরিশ্রম করে কত 1200 টাকা ইনকাম করছে। তাহলে এক দিনের পরিশ্রমে কত টাকা ইনকাম করবে? একদিনের পরিশ্রম ইনকাম করবে 1200/240।
শূন্য শূন্য কেটে গেল। ৪ ৬ ২৪, ৬ দুগুণে ১২, ৪ ওয়াকে ৪, ৪ ৫ ২০। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কত? ৳৫। এবার এই যে ৮ জন পুরুষ ৩০ দিন কাজ করলে যে ৳১২০০ হয়, এটাই মোটামুটি একজন পুরুষ একদিন কাজ করলে আমার ৳৫ ইনকাম করবে। এইবার ১৫ জন স্ত্রীলোক ৩০ দিন পরিশ্রম করে ৩০ দিনে উপার্জন করে কত? ৳১২০০। এইবার এইটা যেমন আমি একবারে করেছিলাম, এটাকে আমি এরকম ভেঙে ভেঙেও করতে পারি। একজন স্ত্রীলোক ৩০ দিনে ইনকাম করবে ১২০০/১৫ টাকা। আবার একজন স্ত্রীলোক একদিনে ইনকাম করবে ১২০০/১৫ ইন্টু ৩০ টাকা। বুঝছেন? তো বাবারে আবার বাবা! বুঝতে হবে। তাহলে এবার ১২০০/১৫ আর একজন স্ত্রীলোক একদিনে উপার্জন করবে ১২০০/১৫ ইন্টু ৩০। ০, ০ কেটে গেল। ৩ একে ৩, ৩ ৪ এ ১২, ৫ ৩ এ ১৫, ৫ ৮ এ ৪০, ৮ এর ৩ টাকা। দেখি ভগ্নাংশ এলেই ভয় লাগে। ৮ এর ৩ টাকা। আচ্ছা, আপাতত এটা এতটা থাক। দেখা যাক পরে কি হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে একজন পুরুষ লোক একদিনে কত টাকা ইনকাম করবে, সেটা হচ্ছে ৳৫। আর একজন স্ত্রীলোক একদিনে উপার্জন করবে ৮ এর ৩ টাকা। এইবার আমাদের কি বলেছে? কতজন পুরুষ? আমাদের বলেছে ২০ জন পুরুষ আর ২৪ জন স্ত্রীলোক বলেছে যে উপার্জন করবে। তাহলে ২০ জন পুরুষ ৫ দিন কাজ করে বা ৫ দিন পরিশ্রম করে কত টাকা ইনকাম করবে? ২০ ইন্টু ৫ ইন্টু ৫। কেন? এটা হচ্ছে ওই যে একজন পুরুষ একদিনে করে। তাহলে ২০ জন পুরুষ ২০ দিনে করবে ৳৫০০। আর ২৪ জন স্ত্রীলোক ৫ দিন পরিশ্রম করে কত টাকা ইনকাম করবে? ২৪ ইন্টু ৫ ইন্টু এই যে ৮ এর ৩। কারণ এটা যেহেতু একজন করে ৩ একে ৩, ৩ ৮ ২৪। তাহলে হয়ে গেল আমার ৫ ৮ ৪০, ৪ ৮ ৩২, ৳৩২০। তাহলে
20 জন পুরুষ এবং 24 জন মহিলা স্ত্রীলোক 5 দিনে কাজ করে টোটাল কত করবে? এই 500 প্লাস 320। তাহলে মোট উপার্জন হবে 500 প্লাস 320 টাকা। অর্থাৎ 500 প্লাস 320 820। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর। এখন এবার প্রশ্ন আসতেই পারে যে আমি যেটা বললাম এম ও এম ডি ডাব্লিউ ওই ফর্মুলাটা এখানে কেন কেন কাজ করছে না? কাজ করবে না, নয় কাজ করবে, মানে ওটা একটু বেশি বড় হয়ে যাবে যে ওই ফরম্যাটে আনতে গেলে। ওকে, নেক্সট। তো তবু যদি মনে হয় যে কারো প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে জানিয়ে, আমি অন্য উপায়ে সমাধান করার চেষ্টা করবো। Next, পরের অঙ্ক বলছে একটি কাজ শেষ করতে 33 জন লোকের একটি কাজ শেষ করতে 33 জন লোকের যতদিন লাগবে 24 জন লোককে তা অপেক্ষা 6 দিন বেশি লাগবে। আচ্ছা, ওই কাজটি 44 জন লোককে কত দিনে শেষ করবে? একটি কাজ শেষ করতে একটা যে কোনো দিন লাগছে, 33 জনের একটা নির্দিষ্ট দিন লাগছে, কিন্তু ওই কাজটা যদি আবার 24 জন করে তাহলে সেটা আবার যা দিন লাগতো তার থেকে 6 দিন বেশি লাগবে। তাহলে ওই কাজটা 44 জন করতে কতজন লাগবে? আচ্ছা, আমরা ধরে নেবো, ধরি 33 জনের সময় লাগবে x দিন। আমি অত আর লিখছি না, তোমরা ওটা লিখে যাবে যে 33 জনের কাজটি শেষ করতে সময় লাগবে এতদিন। আমি খালি সময় লাগবে লিখে দিচ্ছি, সময় লাগবে x দিন। তাহলে 24 জন লোকের লাগবে কত? 6 দিন বেশি, অর্থাৎ x প্লাস 6 দিন, তাই তো? এইবার কাজের পরিমাণ যেহেতু সেম, তাহলে এই যে 33 জন লোক x দিনে যে কাজটা করবে, 24 জন লোক x প্লাস 6 দিনে একই কাজটা করবে, যেহেতু কাজের পরিমাণটা সেম। বোঝা গেল? তাহলে এইবার এইখান থেকে আমি কি করব, x এর মানটা বার করব, যে 33x সমান 24x প্লাস 4 6 24 হাতে থেকে 2, 6 2 12 দিয়ে 14, আর 33x মাইনাস 24x কে ওইদিকে নিয়ে গেলাম, প্লাসটা বাঁদিকে সমানের বাঁধে গিয়ে মাইনাস হবে। এটা বারবার বলা আছে, ক্লাস 7 এর অঙ্কতেও বলেছি, আর বলছি না। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে, তখন হচ্ছে 9 কত 9x সমান 144, আর x সমান 144/9 সমান 16, তাই তো? হ্যাঁ, 16। তাহলে x হচ্ছে 16, x 16 যদি হয় তার মানে 33 জনের সময় লাগবে 16 দিন। আর 33 জনের যদি সমাদের 16 দিন লাগে, তাহলে 24 জনের কত লাগবে? এর থেকে আরো 6 যোগ, অর্থাৎ 22 দিন লাগবে। কিন্তু এখনো আমাদের উত্তর হয়নি। যে উত্তর বলছে যে আমাদের 44 জনের জন্য কত লাগবে, 44 জনের জন্য সময় লাগবে কতদিন। এইবার এইখানে ওই ফর্মুলাটাতে আসি আমরা। 33 জন মানে হচ্ছে m1, 44 জন হয়ে যাচ্ছে m2, 16 দিন মানে হচ্ছে D1, আর D2 আমাদেরকে বার করতে হবে। আমরা কি জানি ফর্মুলা? m1 D1 সমান m2 D2, আর m1 কত 33, D1 কত 16, m2 কত 44,
D2 আমাদেরকে বার করতে হবে। তাহলে D2 যদি আমরা বাঁদিকে নিয়ে চলে আসি, D2 into 44 সমান 33 into 16। তাহলে D2 সমান 33 into 16/44। 3 × 11 33, 4 × 11 44, 4 × 1 = 4, 4 × 4 = 16, 3 × 4 = 12। তাহলে আমাদের 44 জনের লাগবে 12 দিন। তাহলে আমরা লিখে দিই নির্ণেয় উত্তর কত? 12 জন। বোঝা গেল? এবার যেহেতু আমি এখানে একটা সুযোগ পেলাম, আমি এটা এপ্লাই করে দিয়েছি। তো এইরকম বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যা যেটা সহজ লাগবে সে সেটাই কিন্তু করতে পারে। পরের অঙ্ক। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি শক্ত আমি ঠিক বলব না, তবে একটু বোঝার আছে। যদি বুঝে করা যায় তাহলে কিন্তু যথেষ্ট এই অঙ্কগুলোকে উপভোগ করা যায়। আর অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যে যত প্র্যাকটিস করবে তার পক্ষে সেটা ততই সহজলভ্য হয়ে যাবে। এমনকি দেখা গেছে অনেক বড়, বড়, আমি তখন ছোট একজন টিচার। বড়, বড় টিচারদের অবশ্য যে অঙ্ক আটকে গেছে। কারণ কার কখন একটা মেজাজ কেমন আছে তার উপর ডিপেন্ড করছে এই অঙ্কের সমাধান। বলছে কতকগুলি কামান থেকে 4 মিনিট অন্তর গোলাবর্ষণ করলে 1 ঘন্টায় 24,900 জন লোক মারা যায়। 3 মিনিট অন্তর সমপরিমাণ গোলাবর্ষণ করলে ওই সময়ে কতজন লোক মারা যাবে? যে 4 মিনিট অন্তর অন্তর গোলাবর্ষণ করছে, 1 ঘন্টায় মোটামুটি 24,900 জন মারা যাচ্ছে। এবার বলছে 3 মিনিট অন্তর অন্তর যদি গোলাবর্ষণ করা হয় তাহলে ওই সময়ে অর্থাৎ 1 ঘন্টায় কতজন লোক মারা যাবে? এইবার যেহেতু 4 মিনিট অন্তর অন্তর গোলাবর্ষণ হচ্ছে, তাহলে 1 ঘন্টায় কতগুলো গোলাবর্ষণ হবে সেটা আমরা দেখে নেব। তাহলে সেই গোলাবর্ষণে যতজন লোক মারা যাচ্ছে তার সঙ্গে আমি একটা যে কি বলে রেট অর্থাৎ হার, প্রতি ঘন্টায় হারটা কত হচ্ছে সেটা আমি বার করব। তারপরে এটা 3 মিনিট অন্তর যেটা হচ্ছে সেটা বার করে নেব। খুবই সহজ। দেখতে যতটা ভয়ঙ্কর অতটা কিন্তু এই ভয়ঙ্কর অঙ্কটা না। তাহলে এখানে 1 ঘন্টায় গোলাবর্ষণ হচ্ছে কতগুলি? যে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 4 মিনিট অন্তর যদি হয় তাহলে গোলাবর্ষণ হচ্ছে কতগুলো টোটাল? 15। এইবার প্রতি তাহলে 15টা গোলাবর্ষণ হচ্ছে, তাহলে প্রতি গোলাবর্ষণে প্রতি থেকেও একটু তোমাদের বুঝতে হতে অসুবিধা হবে যে 15টি গোলাবর্ষণে 24,900 মানুষের মৃত্যু হচ্ছে। ওকে, তাহলে একটি গোলাবর্ষণ বা প্রতি গোলাবর্ষণে কতজনের হবে? 24/900/15 হচ্ছে 15টি গোলাবর্ষণ। এইবার এই একইভাবে এইখানে আমি বার করে নেব যে যখন 1 ঘন্টায় গোলাবর্ষণ এই যখন 3 মিনিট অন্তর হচ্ছে, এটা যখন 4 মিনিট অন্তর হচ্ছে তখন হচ্ছে 15, আর যখন 3 মিনিট অন্তর হচ্ছে তখন 1 ঘন্টায় গোলাবর্ষণ হচ্ছে 60/30, অর্থাৎ 20টা করে গোলাবর্ষণ করছে। তাহলে একবার হচ্ছে 15টা করে ঘন্টায় গোলাবর্ষণ করছে, আর একবার হচ্ছে ঘন্টায় 20টা করে। যখন 15টা করে গোলাবর্ষণ করছে তখন 1 ঘন্টা প্রতিটা গোলাতে
মৃত্যু হচ্ছে বা ১ ঘন্টায় মৃত্যু হচ্ছে ২৪,৯০০/১৫। তাহলে যখন ২০ টা যখন গোলাবর্ষণ হবে, তখন কতজনের মৃত্যু হবে? ২৪,৯০০ ইন্টু ২০/১৫। তাহলে ৩ ৫ এ ১৫, ৫ ৪ এ ২০, ৩ ১ এ ৩, ৩ ৮ এ ২৪, ৩ ৩ এ ৯, ০ ০ সমান, তাহলে ৪ এর সঙ্গে গুণ করে দাও। দুটো শূন্য আগে চলে এলো। ৪ ৩ ১২ ২, হাতে থাকে ১, ৪ ৮ ৩২ আর ১ ৩৩। তাহলে ৩৩,২০০ জন। তাহলে যখন ৪ মিনিট অন্তর গোলাবর্ষণ হচ্ছে তখন ২৪,৯০০ জন মারা যাচ্ছে। আর যখন ৩ মিনিট অন্তর গোলাবর্ষণ হচ্ছে তখন ৩৩,২০০ জন মারা যাচ্ছে। অর্থাৎ গোলাবর্ষণের সংখ্যা বেশি হলে লোকের সংখ্যাও বেশি হবে। এখন এই যে আরেকটা এখানে আমি একটা এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে ৩ একে ৩ আর ৩ এর সঙ্গে এই টোটালটাকে আমি কেটে দিলাম। আমি বুঝলাম কি করে যে এটা ৩ এর সঙ্গে গুণ হবে? সরি ৩ দিয়ে ভাগ হবে। এটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। এই যে টোটাল যে সংখ্যা, এই সংখ্যাটা যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে যোগ করি ৯ আর ৪ এ ১৩ আর ২ এ ১৫, ১৫ কি ৩ দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তাহলে এই সংখ্যাটাও ৩ দ্বারা বিভাজ্য হবে। ওকে? তাহলে যাই হোক, এইবার আমরা চলে আসি আমাদের তাহলে উত্তর হয়ে গেল ৩৩,২০০ জন। ওকে? নেক্সট। এই অঙ্কগুলো ক্লাস 8 হচ্ছে এমন একটা টার্নিং ক্লাস, এই ক্লাসে যে অঙ্ক বুঝতে পারবে পরবর্তী ভবিষ্যতে তার আর কোনো অঙ্ক আটকাবে না। শুধু অঙ্ক না, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই ক্লাস 8টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কোন ঠিকাদার ৩৫০ দিনে ১২ কিলোমিটার খাল কেটে দেওয়ার চুক্তি করলো। আচ্ছা, সে ৪৫ জন লোক নিযুক্ত করে ২০০ দিন পরে দেখলো মাত্র ৯/২ কিলোমিটার খাল কাটা হয়েছে। আচ্ছা, তখন আরো কতজন লোক নিযুক্ত করলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ হবে? ৩৫০ দিনে খাল কাটার কথা ছিল ১২ কিলোমিটার, কিন্তু ২০০ দিন পরে দেখছে ৯/২ অর্থাৎ ৪.৫ কিলোমিটার খাল কাটা হয়েছে। ঠিক আছে, আমার দিন কতদিন দেয়া আছে? আমার দিন ধার্য করা আছে ৩৫০। আচ্ছা, খাল কতটা কাটতে হবে? খাল কাটতে হবে ১২ কিলোমিটার। কিন্তু ৪৫ জন লোক, এখানে আবার লিখি জন, ৪৫ জন লোক বা লোক দিন কতদিন কাজ করেছে? ২০০ দিন কাজ করেছে, তাই তো? তাহলে ৪৫ জন লোক যদি ২০০ দিন কাজ করে, তাহলে ২০০ দিন কাজ করে কাজ কতটা করেছে? কাজ করেছে ৯/২ কিলোমিটার বা ৪.৫ কিলোমিটার কাজটা সম্পন্ন করেছে। তাহলে ১ম ২০০ দিনে ৪৫ জন লোক ৪৫ জন লোক কাজ করে ৪.৫ কিলোমিটার খাল খনন করে বা কাজটা করে। তাহলে
একদিনে কতটা কাজ হবে? একদিনে একজন লোক কতটা কাজ করতে পারবে? বা ১ কিলোমিটার কাজ কতদিনে লাগবে? সেইটা আমাকে বার করতে হবে। কেমন? যে আমার এখানে কাজ হয়ে যাচ্ছে, মানে কি বলবো এখানটায়? যে প্রতি কিলোমিটারে কতজন করে আমার প্রয়োজন হচ্ছে সেটা আমাকে এখানে দেখতে হবে। যাই হোক, এর পরেরটা আগে আমরা করে নিচ্ছি। তারপরে এটা আমি সলভ করব। যে বাকি দিন ২০০ দিন আমার চলে গেছে। তাহলে বাকি দিন থাকছে কত? ৩৫০ মাইনাস ২০০, অর্থাৎ ১৫০ দিনে আমার শেষ করতে হবে। আর বাকি কাজ কতটা আছে? বাকি কাজ হচ্ছে ১২ কিলোমিটার ছিল, ৯/২ কিলোমিটার কাজ হয়েছে। তাহলে আমার বাকি থাকছে ১২ মাইনাস ৯/২ মানে হচ্ছে ৪.৫। তাহলে আমার বাকি থাকছে কত? ৭.৫ কিলোমিটার। এইবার এই ১৫০ দিনে আমার ৭.৫ কিলোমিটার কাজটা শেষ করতে হবে। ওকে? এইবার এই এই রেটেই কাজটা চলবে। তাহলে আমার বাড়তি আর কতগুলো লোক নিয়োগ করতে হবে? কারণ ১ম এ আমি ভেবেছিলাম যে মোটামুটি ৪৫ জন লোক কাজটা করে দিতে পারবে, কিন্তু করতে পারেনি। তাই ২০০ দিনের পরে আমার আরো কতগুলো লোক লাগবে সেটা আমরা এখানে দেখে নেব। এইবার প্রতি কিলোমিটারে, এইখানে প্রতি কিলোমিটারে কতজন আমার লাগবে, বা যে একদিনে একজন লোকের কাজটা কত হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমার ৪৫ ইন্টু ২০০ বাই প্রতি কিলোমিটার মানে কত কিলোমিটারের হার? এটা হয়ে যাচ্ছে। এখান থেকে দশমিক উঠে গেলে এখানে হয় ১০, ৪৫, ৪৫ কেটে গেলে এটা হয়ে গেল ২০০০। ওকে? তাহলে ২০০০ কি হবে? মানুষ দিন পার কিলোমিটার। তাই না? যে প্রতি কিলোমিটারে ৪৫ জন মানুষ ২০০ দিনে এতটা কাজ করতে পারবে। বাকি কাজ কত আছে? ৭.৫। তাহলে ১ কিলোমিটারে এতটা লাগছে। তাহলে ৭.৫ কিলোমিটার করতে কতটা লাগবে? ৭.৫ ইন্টু ২০০০। তাহলে আমরা যদি এটা গুণ করে নিই, তাহলে ৭.৫ মানে হচ্ছে ১৫ ইন্টু ১০০০। বোঝা গেল? ওইজন্য তখন এইখানটা আমি ফাঁকা রেখেছিলাম। এইবার বাকি দিন আমার এত, অথচ কাজ করতে হবে এত। তাহলে আমার মোট মানুষ প্রয়োজন বা লোক, মানুষ বা লোক প্রয়োজন কত? ১৫,০০০ এর জন্য কত বাকি আছে? বাকি দিন ১৫, সরি ১৫০। তাহলে এটা কেটে গেল, ১৫ ইন্টু ১ ১০০। তাহলে আমার টোটাল ১০০ জন প্রয়োজন। কিন্তু ১০০ জন না, অলরেডি আমাদের ৪৫ জন আছে। তাহলে অতিরিক্ত লোক লাগবে ১০০ মাইনাস ৪৫, অর্থাৎ ৫৫ জন। বোঝা গেল? এটা আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, মানে এটা লিঙ্ক গুলো খুব হ্যাপাজার্ড।
যে একটার সঙ্গে আরেকটা কিভাবে লিঙ্ক করা যাবে এটা অনলাইনে কতটা বোঝাতে পারছি জানি না। অফলাইন হলে তো অবশ্যই ভালো হতো। তো যাই হোক, যাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট, একটি দুর্গে ২৪ জন, খুব ফেমাস অঙ্ক, ভিভিআইপি। একটি দুর্গে ২৪০০ জন সৈন্যের ৩৯ দিনের খাদ্য ছিল। ১৫ দিন পর ওই দুর্গে আরো ৮০০ জন সৈন্য এলো, তাহলে অবশিষ্ট খাদ্যে মোট কতদিন চলবে? সৈন্য সংখ্যা এখানে হয়ে যাচ্ছে ২, তাহলে ২৪০০ জনের জন্য ৩৯ দিনের খাদ্য ছিল। ১৫ দিন পর, ১৫ দিন পর মানে 30 - 15, যেটা হয়ে যাচ্ছে আমার ৪, ২, তাহলে ২৪ দিন। কিন্তু এই যে ২৪,০০০ সৈন্য ২৪ দিন অলরেডি খেয়েছে, তাহলে ১৫ দিন পর ৮০০ সৈন্য আরো আসছে, তার মানে ২৪০০ তো আছেই, আরো ৮০০ সৈন্য এখানে যোগদান করেছে, তাহলে তাদের কতদিন চলবে? খুব সিম্পল হিসেব। তাহলে কেমন করে আমরা অঙ্কটা করবো, যে ২৪০০ সৈন্য প্রথম ২৪ দিনের খাবারটা খেয়ে নিয়েছে। ওকে, তাহলে ২৪০০ সৈন্য যদি ২৪ দিনে খাবার খায়, তাহলে এই খাবারের সংখ্যা যেহেতু নির্দিষ্ট, তাহলে ২৪০০ প্লাস ৮০০ অর্থাৎ ৩২০০ জন সৈন্যের ওই অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? বেশ, তাহলে এইখানে আমি যদি সৈন্য সংখ্যাকে ম্যান পাওয়ার করে দিই এম, আর দিনকে যদি ডি করে দিই, তাহলে সে যেটা হবার সেটাই হবে। তাহলে এইখানে আমি দেখব, যদি আমার সৈন্য সংখ্যা বাড়ে, যেহেতু খাদ্য নির্দিষ্ট, তাহলে দিন কমবে। আবার সৈন্য সংখ্যা যদি কমে, তাহলে দিন কি হবে? বাড়বে। এবার আমি যদি ওই ফর্মুলাতে ফেলে দিই M1D1 = M2D2, তাহলে এখানে আমার M1 হয়ে যাচ্ছে ২৪০০, ইন্টু D1 হয়ে যাচ্ছে ২৪ দিনের খাবার খেয়ে নিয়েছি। আচ্ছা, M2 হচ্ছে ৩২০০, আর D2 আমাদেরকে বার করতে হবে। তাহলে ৩২০০ ইন্টু D2 সমান ২৪০০ ইন্টু ২৪, or D2 সমান ২৪০০ ইন্টু ২৪ ডিভাইডেড বাই ৩২০০। শূন্য 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 কেটে গেল, ৪ × ৮ = ৩২, ৪ × ৬ = ২৪, ৩ × ৮ = ২৪, অর্থাৎ ১৮ দিন। তাহলে এবার আমাদের উত্তর হয়ে গেল, অর্থাৎ অতএব অবশিষ্ট খাদ্য ১৮ দিন চলবে। হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এবার এই অঙ্কটাকে আমি অন্যভাবেও আরেকটা করা যায়। তো M1D1 M2D2 কাজে না লাগিয়ে, তো ওটাও একটা করে দিচ্ছি। তো তোমরা বলবে যে কোনটা ভালো লাগছে, যে কোনটা বেশি আন্ডারস্ট্যান্ডেবল, কোনটা বেশি বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে সেটা আমি সেটাই করবো, বা অল্টারনেটিভ আর একটা মেথড কি আছে, যে শুরুতে মোট খাদ্য ছিল
কত 2400 জনের 39 দিন, এটাই হচ্ছে মোট খাদ্য। ঠিক আছে, এইবার এটা কত হচ্ছে গুণ করে নাও। আমি শর্টকাটে গুণ করে নিচ্ছি, তোমরা কিন্তু শর্টকাট করার দরকার নেই, ঠিক পরে বলে দেবো কখন শর্টকাট করার দরকার হবে, তোমরা নিজেরা গুণ করো। 4 9 36 6 হাতে থেকে 3, 9 গুণে 18, 3 4 12, 30 আর 3 33, 3 হাতে থেকে 3, 3 গুণে 6 3 9, প্লাস হচ্ছে 936 আর বাকি দুটো শূন্য, 93,600, এই মোট খাবার ছিল এটা, 93,600। আচ্ছা 15 দিন, তাহলে 15 দিনে কতটা খেয়েছে? 15 দিনে 2400 সৈন্য খেয়েছে 2400 ইন্টু 15, তাহলে হয়ে যাচ্ছে আমার 4 15 60, 15 30 36, 36,000 খাদ্য, খাদ্য হচ্ছে 15 দিনে খেয়ে নিয়েছে। তাহলে বাকি কত আছে? মোট খাবার ছিল এতটা, 93,600, খেয়ে নিয়েছে 36,000, তাহলে পড়ে থাকলো কত? টা আর হচ্ছে 360 যদি আমি মাইনাস করি তাহলে 6, 7 8 6 13, 5, তাহলে হয়ে যাচ্ছে আমার 57,600। এই আমার রাফের সঙ্গে তোমরা রাফ করতে যাবে না, আমি এটা শর্টকাটে রাফ করছি। 57,600 খাদ্য বাকি আছে। এইটা কতজন সৈন্য খাবে? মোট সৈন্য সংখ্যা যে আগে 2400 ছিল, এখন আরো 800 যোগ হয়েছে, তার টোটাল হচ্ছে 3200। তাহলে নির্ণেয় দিন কতদিন হবে? নির্ণেয় দিন, মোট খাদ্য যা বেঁচে আছে সেটার সঙ্গে আমার সৈন্য ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে মোট আমার খাদ্য আছে 57,600 বাই 32, শূন্য শূন্য কেটে গেল, 4 8 32, 4 14 56, 4 4 16, 8 1 8, 8 1 8, 28 64, 18 দিন। বুঝা গেল? তাহলে এইটা এক ধরনের অঙ্ক, একটা পদ্ধতি, এখানেও উত্তর আমি পেলাম 18 দিন, আর এখানেও আমি পেলাম 18 দিন। তাই মানে অঙ্কের পদ্ধতি অনেক, যে যেটাতে করতে পারে। বোঝা গেল? কোনো পোল্ট্রি খামারে 5,000টি মুরগির 250 দিনের খাদ্য মজুদ আছে। 50 দিন পর কত মুরগি বিক্রয় করলে অবশিষ্ট খাদ্যে আরো 250 দিন চলবে? একটি পোল্ট্রি খামারে 5,000টি মুরগির 250 দিনের খাদ্য মজুদ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই মুরগি, আর হচ্ছে খাদ্য তো সেম আছে, দিন সংখ্যা। মুরগির হচ্ছে 5,000টা মুরগির জন্য খাদ্য হচ্ছে 250 দিন। এবার বলছে 50 দিন পর, অর্থাৎ 250 মাইনাস 50 দিন পর কিছু মুরগিকে বিক্রি করে দিতেই হবে, নাহলে আমাদের খাদ্য সংকট দেখা দেবে। কতগুলো আমাদের
মুরগি বিক্রয় করতে হবে যাতে করে আরো 250 দিন চলতে পারে। ঠিক আছে, তাহলে এটা কোন পদ্ধতিতে করব? আগের যে দুটো যে পদ্ধতি আছে সেই দুটো পদ্ধতিতেই কিন্তু এটা হবে। এবার কেউ যদি বলে যে না স্যার আরো অন্যান্য পদ্ধতি আছে সেটাও করো, হ্যাঁ সেটাও করা যেতে পারে। তাহলে আমরা একটা পদ্ধতিতে করছি, আমি যে পদ্ধতিটাতে করছি তোমরা তার অন্য পদ্ধতিটা করে অবশ্যই আমাকে কমেন্টে উত্তরটা এবং পদ্ধতিটা দরকার হলে তুলে দিও, আমি দেখে নেবো। যে মোট খাদ্য কত আছে? 5000টা মুরগি 250 দিনের, তাহলে হয়ে যাচ্ছে কত? 5 25। এই এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি করলে বড্ড এই গুণ ভাগটা বড্ড বেশি হয়। 3 আর 1 এ 4টে শূন্য, 1 2 3 4। এটা যখন শুরু করেছি এটাই থাক। 50 দিনে কতটা খাচ্ছে? 50 দিনে খাবে 5000টা মুরগি, 50 খাবে হচ্ছে 5 5 25, 4টে শূন্য, 1 2 3 4। তাহলে বাকি খাদ্য কতজনকে খাওয়াতে হবে? 5000টা মুরগি 200 দিনের জন্য, তাই না? তাহলে হচ্ছে আমার 5000 ইন্টু 200, তাহলে 5 দুগুণে 10, 10-এর পরে আরো 5টা শূন্য, 1 2 3 4 5। এইবার ধরি